নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এখন বিকালবেলা অশ্মির বাবার কাঁধে চেপে যাচ্ছে খেলার মাঠ, সাথে আমিও অবশ্য যাচ্ছি। এই বয়সটা দেখো কত সুন্দর, কি সুন্দর বাবার কাঁধে চেপে খেলার মাঠে যাচ্ছে খেলা করতে। আমি যেতে যেতে তোমাদের দাদা ভাইকে সেই কথাটাই বলছিলাম যে আর হয়তো 1-2 বছর পর অশ্মি আর কোলেই চাপতে চাইবে না, কাঁধে চাপা তো দূরের কথা। তো এই যে খেলার মাঠে আসতে না আসতেই অশ্মি ওর ছোটো ঠাম্মিকে দেখতে পেয়েছে, আর ছোটো ঠাম্মি গেছিলো হাঁটতে। ছোটো ঠাম্মিকে দেখতে পেয়েই একদম দৌড়ে গিয়ে ছোটো ঠাম্মির কোলে চেপে পড়ে। অশ্মির সেজো ঠাম্মি, ছোটো ঠাম্মি এদের মানে এত ভালোবাসে, আর ওনারাও ওকে এত ভালোবাসে যে কি বলবো। তারপর এখানেতে অনেকক্ষণ ধরেই আর কি অশ্মি সবার সাথে খুব খেলাধুলা করলো। তো খেলাধুলা করার পর হঠাৎ করে আমরা ট্রেনের আর কি হর্ন শুনতে পাই। ট্রেনের হর্ন শুনতে পাওয়া মাত্রই মাঠের মধ্যে যত বাচ্চা ছিল সমস্ত বাচ্চা একদম দে ছুট দৌড়ে গিয়ে ওই যে একটা দূরে কালভার্ট দেখতে পাচ্ছ, এর আগের দিনও তোমাদেরকে হয়তো ভিডিওতে দেখিয়েছি। অশ্মির বাবা এলেই এইভাবে সবাইকে নিয়ে যাওয়ার সাহসটা আমি পাই। অশ্মির বাবা থাকলে কিন্তু এইভাবে নিয়ে যায় না, কারণ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তায় সবসময় বাইক, সাইকেল, টোটো, ট্র্যাক্টর এটা ওটা যাতায়াত করতেই থাকে। এতগুলো বাচ্চাকে সামলানো মুখের কথা নয়, তো সেই জন্য নিয়ে যাই না। তোমাদের দাদাভাই আছে বলেই সাহস করে নিয়ে যায়। আর তোমাদের দাদাভাই না থাকলে ওই যে খেলার মাঠটা তোমরা দেখলে, ওই খেলার মাঠ থেকে আর কি ট্রেন দেখা যায়, তো ওখান থেকে সমস্ত বাচ্চারা দেখে। যেহেতু তোমাদের দাদাভাই আছে তো সেহেতু নিয়ে এলাম। বাস, তোমাদের দাদাভাই এখানে আসতে না আসতেই তোমাদের দাদাভাইয়ের কিছু আর কি বন্ধু মাঠে বসে গল্প করছে, তো সেখানে গিয়ে ও গেল আর কি গল্প করতে তাদের সাথে। আর এখানে আমরা সমস্ত বাচ্চাদেরকে নিয়ে এখন ট্রেন দেখছি। ওই যে দূরে ট্রেন যাচ্ছে, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও, কারণ অনেকটা দূর তো, যতটা জুম করে দেখানো পসিবল ততটা আর কি দেখালাম। আর যেহেতু একটু সন্ধে সন্ধে হয়ে এসেছে, একটু ক্লিয়ার অতটা আসছিল না। এই যে সমস্ত বাচ্চার মাঝখানে আমাদের অশ্মিরা নিয়ে বসে বসে এখন ট্রেনটিকে টাটা করছে। এই ছোটোবেলাটাই এত সুন্দর, এত মধুর, না আছে কোনো টেনশন, না আছে কোনো চাপ, না আছে কোনো কিছু, মন প্রাণ ভরে শুধু খেলে যাও আর খেলে যাও। তো সেই জন্য আমিও চেষ্টা করি যতটা আমার পক্ষে সম্ভব ততটা ওর শৈশবটাকে সুন্দর করে তোলার। প্রত্যেকটা বাবা মাই তাই চায়। তো তাই সেই জন্যই মানে সবার বারণ সত্ত্বেও, অনেক পাড়া প্রতিবেশীর অনেক কথা সত্ত্বেও, কারণ একটা পাড়ার মধ্যে বা একটা গ্রামের মধ্যে সব রকমই মানুষ থাকেন, তো সবার অনেক কোনো মানে কিছু কথা বলেন আর কি। যেহেতু আর কি আমি অশ্মিকে নিয়ে এইভাবে খেলার মাঠে রোজ আসি, প্রায় বলতে গেলে হয়তো 1-2 দিন আসতে পারি না, কোনো একটা কারণে এমন কিছু হয়ে যায়, বা অশ্মি ঘুম থেকে ওঠে না, বা কিছু কাজের চাপ থাকে, বা কোনো কিছুর জন্য আসা হয় না, কিন্তু বলতে পারো প্রায় রেগুলারই আমরা আসি। তো নিয়ে আসি আর কি, যাতে এখানেতে এলে অশ্মি একটু খেলাধুলাটা করতে পারে। তারপর সন্ধ্যাবেলা অশ্মিকে নিয়ে এসেছি, সবার চা জলখাবার খাওয়া হয়ে গেছে। তারপর আমার শাশুড়ি মা বানাচ্ছিলেন ভাজা পিঠে। ওই রাঙালু বা গোল আলু এই সমস্ত আলু দিয়ে ভাজা পিঠে বানানো হয়। এর আগে আমি কখনো সেভাবে বানাইনি, কিন্তু আমার শাশুড়ি মা বহুবারই বানিয়েছেন, তো আজকেও বানাচ্ছেন। তো সেইখানেই তোমাদের দাদাভাই কলকাতা থেকে কিছু খেজুর গুড় এনেছিল, যে খেজুরগুলো পিঠেতে খাওয়া হতো, কিন্তু পিঠের সিজন তো চলে গেছে, আর এত গরমে তো পিঠে খাওয়া তো সম্ভব নয়। তো সেই খেজুর গুড়গুলো ফ্রিজেতে রয়েই গেছিলো। তোমাদের দাদাভাই এই ভাজা পিঠেগুলোকে ওই চিনির শিরাতে ডুবিয়ে খেতে আর কি খুব ভালোবাসে, কিন্তু বাড়িতে যেহেতু খেজুর গুড় রয়েছে, তোমাদের দাদাভাইয়ের মাথায় হঠাৎ করে প্ল্যান আসে চিনির শিরা না বানিয়ে এইভাবে খেজুর গুড়েরই শিরাটা বানানো যাক। মানে খেজুর গুড়টা যেহেতু আর কি একটু মানে কি বলবো লিকুইড ফর্মই থাকে, আর তার সাথে হালকা একটুখানি জল মিক্স করে আর শিরাটা বানাচ্ছে। আর এইদিকে তোমাদের অশ্মি রানী হাতে ভাজা পিঠে, যখন থেকে শুনেছে যে ভাজা পিঠে হবে তখন থেকে ওর ঠাকুর, ওর দাদু, ওর বাবা ওদের কাজ ছাড়া হচ্ছে না, সেখানেই ঘুরঘুর করছে, আর 1-2 করে খেয়েই যাচ্ছে। কিছুক্ষণ জাল দেওয়ার পর এই যে দেখো কীরকম একটা সাদা সাদা ফেনা ফেনা মতো হয়ে গেছে। আর আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে দেখে মনে হচ্ছে না পুরো কফি তখন তোমাদের দাদাভাইকে বলছিলাম যে যাও খেয়ে নাও, পুরো তো কফি, তুমি তো খেতে ভালোবাসো, দোকানে কফি কিনে কি হবে টাকা দিয়ে, তুমি নিজে কফি বানিয়েছো তো নিজে খাও।
তো এই নিয়ে অনেক হাসি ঠাট্টা হচ্ছিলো। তারপরে তোমাদের দাদাভাই এবার আমার উপর দায়িত্ব দিয়ে চলে যায়। আর একটু লিকুইড ফর্ম হচ্ছিলো এরকম কিছু বলছিল তোমাদের দাদাভাই। তো আমি বললাম যে কোনো অসুবিধা নেই, কারণ ভাজা পিঠেগুলো এর মধ্যে দেওয়ার পর এই সমস্ত রস আর কি ভাজা পিঠেগুলো অ্যাবজর্ব করে নেবে। তো সেই জন্য একটু লিকুইড ফর্ম হলেও কোনো অসুবিধা নেই। আর এটা তো আর চিনির শিরা নয়, এটা তো খেজুর গুড় বলতে পারো। তো খেজুর গুড় এর আগে কখনো খেজুর গুড় দিয়ে এইভাবে শিরা বানিয়ে ভাজা পিঠেকে এর মধ্যে দিয়ে কখনোই খাইনি, মানে ফার্স্ট টাইম এটা করা হচ্ছে বলতে পারো। তোমাদের দাদাভাই আমাকে দায়িত্ব দিয়ে চলে গিয়েছিল যে ওর থেকে যে গাঁতটা আছে সে গাঁতটা তুলে নেওয়ার জন্য, মানে যে হোয়াইট কাস্টের মতো কফির মতো তোমাদেরকে যেটা প্রথমে দেখালাম, তোমাদের দাদাভাই বললো ওটা থাকলে নাকি একটু যদি খারাপ হয়, তো সেই জন্য আমি একটা তুলে খেতে গিয়ে দেখলাম যে এত গরম যে খেতেই পারলাম না। এই যে দেখো সমস্ত গাঁতগুলো যে তোমাদের দাদাভাই যতটা পেরেছে ততটা তুলে নিয়েছে। আর কিছু ভাজা পিঠে আর কি নিয়ে এসেছে, সবগুলো তার শিরার মধ্যে ডোবানো হবে না, কিছু এরকমই থাকবে আর কিছু আর কি ডোবানো হবে, মানে দুরকম মতো। তো এই যে দেখো আমাদের চিনির শিরা নয়, খেজুর গুড়ের শিরাটা সব কিছু রেডি। এরপর এর মধ্যে তোমাদের দাদাভাই দিয়ে দিল এই যে ভাজা পিঠেগুলো। এই ভাজা পিঠেগুলো এখন অতটা অ্যাবজর্ব করতে পারবে না সঙ্গে সঙ্গে, কিন্তু ওভারনাইট রেখে দেওয়ার পর মানে গতকাল যখন খাওয়া হবে পুরো মনে হবে কি জানো তো, পুরো ল্যাংচা, মানে তোমরা ওদের ধরতেই পারবে না, হয়তো অনেকটা ল্যাংচার স্বাদই তোমরা পাবে। আর মানে কি বলবো, টেক্সচারটা একদম পুরো ল্যাংচা, মানে তোমরা একটু মুখে না দিলে বুঝতেই পারবে না এটা যে তোমরা ল্যাংচা খাচ্ছ না অন্য কিছু, মানে এত সুন্দর হয়ে গিয়েছিলো। আর চিনি শিরায় ডোবালে কালারটা একটু করে সিল্কে আসে, একটু গ্লেজি ব্যাপার আসে, কিন্তু এটা যেহেতু খেজুর গুড়ের শিরা তো একদম পুরো লাল হয়ে গেছিলো। মানে এখন তোমরা কি লাল দেখছো, মানে যত আর কি সময় গেছে তত সেই লালটা একদম পুরো সেই ডার্ক ব্রাউন, মানে একদম ল্যাংচার যেরকম কালার হয়, যেরকম আমরা দেখে আসছি, তো ঠিক সেই রকম। তোমাদের দাদাভাই এই যে খাবার জন্য 4টে ভাজা পিঠে তুলে রাখলো, কিন্তু এখন এগুলো তোলা মানে ফালতু, কারণ সেরকমভাবে কোনো কিছুই অ্যাবজর্ব হয়নি, ওই ওপরেই যতটুকু আর কি অ্যাবজর্ব হতে পেরেছে। তো এই যে এতটুকু দেওয়া হলো। এরপরও তোমাদের দাদাভাই আরও আর কি নিয়ে এসেছিলো, নিয়ে এসে আর কি আরও দিয়েছিল। তো এই এখন এই কটাই আর কি দিল। এই যে একটুখানি টেস্ট করার পর তোমাদের দাদাভাইয়ের মুখের হাসিটা দেখতে পেয়েছো। আমাদের বাবার বাড়িতে আমার ঠাকুমাও ভাজা পিঠে বানায়, আমার মাও বানায়, কিন্তু এভাবে চিনির শিরাতে ডুবিয়ে খাওয়াটা আমার বাবার বাড়িতে কিন্তু আমি দেখিনি। এটা আমি এখানেতে এসেই দেখছি। কি খুশিই না হয়েছে তোমাদের দাদাভাই। পরের দিন সকালে ওই যে ব্ল্যাঙ্কেটটা আমরা গতকাল ওয়াশ করেছিলাম, কি যুদ্ধটাই না করে ওয়াশ করেছি, তোমরা তো সেটা সকলে অলরেডি দেখে নিয়েছো আশা করি। তো সেটাকে আবার এইভাবেতে চটটা পেতে এবারে মানে কি বলবো, ছাদের যে ফ্লোরটা মেঝেটা তাতে এইভাবেতে শুকোতে দেওয়া হয়েছে পেতে, আর ঝুলিয়ে শুকোতে দিইনি, কারণ তোমাদের দাদাভাই বললো এইভাবেতে দিলে আর কি রোদটা খুব ভালো পাবে। আর এখন যা রোদ উঠেছে মারাত্মক লেভেলের রোদ, মানে এই মার্চ মাসের দিয়ে যদি এরকম রোদ হয়, এর পরবর্তীকালে দিনগুলোতে কী রকম রোদ হবে। তো তোমাদের দাদাভাই আরও কিছু পাতলা ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছিলো ওই বিসর্জনের সময়ে। মানে ওই বিসর্জনের আগেটাতেই আমাদের এই সুলতানপুর গ্রামে যে কত ফেরিওয়ালা এসেছে, আর মানে সুলতানপুরের গ্রামবাসীরা যে কত জিনিসপত্র এই সমস্ত শীতের কিনেছে তার নেই ঠিক। মানে আমার দেখা প্রথম তোমাদেরকে একটা গল্প বলি, যে আমি আমার ছোটো কাকি শাশুড়ির বাড়িতে অশ্মিকে ডাকতে যাচ্ছিলাম, কারণ তোমরা জানো যে অশ্মি ছোটো কাকিমাদের বাড়িতে সেজো কাকিমাদের বাড়িতে সবার বাড়িতেই ঘুরে থাকে। তো ডাকতে গিয়ে আর কি আমার আমার ছোটো কাকি শাশুড়ি আর কি আমার ছোটো কাকিমা, তো উনি কিছু কিনছিলেন। তো কিছু কিনতে গিয়ে মানে উনি আর কি অনেকগুলো কিনে ফেলেন। তো উনি দেখলেন কি যে ওনার তো সমস্ত জিনিস আর কি এখানেতেই বিক্রি হয়ে গেল, মানে এত ফটাফট আর কি বিক্রি হচ্ছিল ওনাদের। তো উনি আবার ফোন করে অন্যান্য ফেরিওয়ালাদেরকে ডাকছিলেন যে এই গ্রামে আসতে, মানে বলছেন আর কি এই গ্রামে আসতে, কারণ এই গ্রামে এরকম একটা বিশাল বড় একটা উৎসব হবে। তো অনেক মাল, অনেক মেটেরিয়ালস, অনেক জিনিস আর কি নিয়ে আসতে, শীতের লেপ কাঁথা কম্বল, মানে যা আর কি শীতের জিনিসপত্র পাওয়া যায়, হালকা শীতে ইউজ করার জন্য বা ভারী শীতে ইউজ করার জন্য যত ধরনের জিনিস হয়, তো সব নিয়ে যেন এই গ্রামেতে আসে। আর বিক্রিও হয়েছিল সেরকম, আর মানুষজন কিনেও ছিল সেরকম। কিন্তু আমি মনে হয় একমাত্র যে এই ফেরিওয়ালাদের কাছ থেকে একটা জিনিসও কিনিনি,
কারণ আমি জানি ফেরিওয়ালাদের জিনিসপত্র অতটা ভালো হয় না। আর সত্যি কথা বলতে আমার মামার বাড়ির দাদু এবং আমার বাবা এরা ফেরিওয়ালাদেরকে না অতটা পছন্দ করে না, মানে ফেরিওয়ালাদের জিনিস অতটা পছন্দ করে না। সবসময় বলে দোকান থেকে কিনতে, কারণ দোকানের থেকে তুমি একটা যদি জিনিস নিয়ে আসো, ধরো একটু কিছু খারাপ বেরোলো বা কোনো কিছু হলো, তুমি সেটাকে নয় এক্সচেঞ্জ করতে পারবে, না হলে তুমি গিয়ে বলতে পারবে, পরবর্তীকালে তুমি এটা থেকে কোনো শিক্ষা নিতে পারবে। কিন্তু ফেরিওয়ালাদের কাছে জিনিসপত্র নিলে তুমি আর তাদেরকে কোনো কিছুই বলতে পারবে না, কারণ আজকে যে ফেরিওয়ালা এসে তোমাকে জিনিসটা দিয়ে গেলেন সে আর তোমার গ্রামেতে না আসতেও পারে, মানে তুমি তাকে আর না পেতেও পারো। তো আর ফেরিওয়ালাদের জিনিসপত্র আমি দেখেছি অতটা ভালোও হয় না। তো সেই জন্য ফেরিওয়ালাদের কাছ থেকে আমি কোনো কিচ্ছু কিনিনি, সব তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে নিয়ে আসতে কলকাতা থেকে। আর তোমাদের দাদাভাই প্রত্যেকবার একটু 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 করে অনেক জিনিসপত্র নিয়ে এসেছিলো। তার মধ্যে হচ্ছে এই পাতলা সিঙ্গেল ব্ল্যাঙ্কেটগুলো। এই ব্ল্যাঙ্কেটগুলো মানে একদম অল্প শীতে গায়ে দেওয়ার জন্য একদম পুরো পারফেক্ট। আর এই যে তোমাদের অশ্মিরানীকে দেখছো, ওর ওপর দিয়ে ওকে জুতো পরে হেঁটে যেতে হবে, মানে কী বলো তো। তারপরে এই যে চলো নিচে নেমে যাই। নিচে নেমে গিয়ে অশ্মির মাছটাকে আমি এভাবে নুন হলুদ মাখিয়ে রাখবো, ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বার করে রেখেছিলাম। তারপরে যখন একটুখানি ঠান্ডাটা আর কি কেটে একটু নর্মাল টেম্পারেচারে আসে, মাছগুলো একে অপরের থেকে ছেড়ে যায়, তখন আর কি এভাবে নুন হলুদটা মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো, কারণ পরে আমি এটাকে ভাজবো। আর তার মধ্যে জানো আজকে একটা ট্যাংরা মাছও ছিল, তোমাদের দাদাভাইয়ের চুনো মাছগুলো নিয়ে এসেছিলো হাট থেকে, এর মধ্যে একটা ট্যাংরা মাছও ছিল। তবেই তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম ট্যাংরা মাছটা অশ্মি খাবে না, কারণ একটু ভয় লাগে না যে ছোটো মাছগুলো অশ্মি কামড়ে চিবিয়ে খেয়ে নিতে পারে, কাঁটা লাগার গলায় অতটা সম্ভাবনা থাকে না, কিন্তু তার থেকে একটু বড় মাছ হয়ে গেলে ভয় লাগে, বাই চান্স যদি গলায় একটা কাঁটা ফুটে যায়। কিন্তু তোমাদের দাদাভাইগুলো ট্যাংরা মাছে ওর শির দ্বারাটা ছাড়া সেরকম কোনো কাঁটা নেই। ও বাবা, অশ্মি তো ঘুমিয়ে গেছে। আচ্ছা ঘুমালে তো হাত পা নড়ে, হাত পা নড়ছে কই? ও বাবা, এই তো হাত পা নড়ছে, এই তো হাত পা নড়ছে, তার মানে অশ্মি ঘুমিয়ে গেছে। বাহ বাহ, লক্ষ্মী মেয়ে ঘুমিয়ে গেছে। ওই দেখি, এই যে ঘাটে যাবি না? আমি যাচ্ছি ঘাটে। রেডি, একদম রেডি ওই ছোনা বাচ্চা। অশ্মিকে আমার সাথে ঘাটে নিয়ে আসার দুটো কারণ। একটা কারণ হলো ও আমার চোখের সামনে থাকবে, দ্বিতীয় কারণ হলো ওকে যদি আমি এখন ঘরের মধ্যে রেখে দিয়ে আসি তাহলে ও কিছু না কিছু বিপদ ঘটাবে, নয় এটা ভাঙবে, নয় এটা করবে, আবার অন্য কোনো জিনিস যেগুলো হয়তো তোমার তাকে তোলা আছে, তো সেই জিনিসগুলোকেও পারতে গিয়ে বাই চান্স যদি খাট থেকে পড়ে যায় ভীষণ বড় একটা বিপদ হবে। সেই জন্য আমি চেষ্টা করি যদি আমি ঘাটে আসি বা মানে বাড়ির মেন বাড়িটার বাইরে যখনই কোনো কাজ করতে যাই তখন আমি অশ্মিকে চেষ্টা করি আমার সাথে রাখার। ঘরের মধ্যে কাজ করলে একটা করে কাজ করব, আবার একটু করে গিয়ে অশ্মিকে দেখে আসবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ঘাটে কাজ করতে এলে আমি সবসময় চেষ্টা করি অশ্মিকে যেন আমার সাথে থাকে, তারা আমার চোখের সামনে থাকবে, আমি দেখতে পারবো যে ও কী করছে না করছে। এই যে আমাদের ঘাটের বেড়াটা খুলতে এসে দেখলাম যে ঘাটের একটা সাইডটা খোলা এবং একটা বাতাও খুলে গেছে। তোমাদের দাদাভাই ওই বাতাটা আগেও খুলে গিয়েছিলো, তোমাদের দাদাভাই একটা তার দিয়ে খুব সুন্দর করে বেঁধে দিয়েছিল, কিন্তু এখন খুলতে গিয়ে দেখছি ওই তারটা কোনো কারণে কেটে গেছে, তো ওই বাতাটা আবার খুলে যাচ্ছে। আর আমাদের অশ্মি এত দুষ্টু, মানে আমি জানি না আমি ওকে কিভাবে সামলাবো, মানে বিশ্বাস করো, মানে আমি নিজেই মাঝে মাঝে টেনশনে পড়ে যাই। ঘাটের দড়ি খুলে ও ঘাটের এই যে বেড়াটা সেটাকে খুলে তারপর নিচে গিয়ে সিঁড়িতে গিয়ে মানে ঘাটটার সিঁড়িতে গিয়েও বসে রয়েছে, আবার ঘাটটাকে বেড়াটা যেমনভাবে লাগানো সেভাবে লাগিয়ে দিয়ে, মানে তুমি বুঝতেই পারবে না যে কেউ আর কি ঘাটে নেমে সিঁড়ি থেকেও বসে আছে, মানে ঘাটের বেড়াটা এমন সুন্দরভাবে ও খুলে আবার লাগিয়ে দিয়েছে, মানে কি বুদ্ধি। আবার দুটো বেড়ার মাঝখানে যদি একটু বেশি গ্যাপ থাকে, ওই এমন ওর বুদ্ধি, ওই দুটো কী বলবো বাতার মাঝখান দিয়ে ও একদম ঢুকে আর কি চলে যাওয়ার চেষ্টা করছে। তো সেই জন্য আমি দেখি আর কি যখনই কোনো বাতা ভেঙে যায় বা একটুখানি গ্যাপটা আর কি বেশি হয়ে যায়, আমি চেষ্টা করি নিজের মতো করে আর কি সেই গ্যাপটাকে পূরণ করার বা বাতাটাকে একটু দড়ি দিয়ে বা কোনো কিছু করে বেঁধে দেওয়ার। আর তোমাদের দাদাভাই থাকলে তোমাদের দাদাভাইকে বলি যে আগে এই কাজটা করো, নাহলে বিপদ ঘটে যাবে। এবং আমাদের বাড়ির সবাইকে তো বলে তোমাদের দাদাভাই এবং আমি বলে যে কত যার বলতে হবে আমি জানি না, যে একটু খেয়াল রাখার জন্য। তো
আশা করি হয়তো অনেকবার বলার পরেও হয়তো ওনারা ওনাদের বুঝতে পারবেন। তো কিন্তু সবথেকে বেশি খারাপ লাগে কোথায় জানো তো, কেউ যদি কোনো কিছু করে কেউ স্বীকার করে না। ধরো আমি আজকে একটা ভুল করতেই পারি, আমি মানুষ, আমি তো আর ভগবান নই যে আমি ভুল করতে পারবো না, বা আমার সব ভালো, আমার মধ্যে কোনো খারাপ নেই, এমন কোনো মানুষ হতেই পারে না। প্রত্যেকটা মানুষই ভুল করে এবং প্রত্যেকটা মানুষের মধ্যে খারাপ কিছু গুণ থাকেই থাকে ভালোর সাথে সাথে। তো সেগুলো তো স্বীকার করে নেওয়া উচিত না? আমি অনেক এই সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ আমাকে দেখে, তার মধ্যেও কিন্তু আমি অনেক ভুল করলে আমি ভুল করি, ভুল থেকে শিক্ষা নিই এবং সেটাও আমি স্বীকার করি। শুধু সোশ্যাল মিডিয়াতে না, এবং আমার মানে কী বলবো, রিয়েল লাইফে মানে আমি আমার পারিপার্শ্বিকে আমি হয়তো আমার পরিবারের সাথে কোনো কিছু ভুল করে ফেললাম, মানে আমি কোনো কিছু করতে যাচ্ছি, হয়তো আমি ভাবছি সেটা ভালোর জন্য করছি, কিন্তু তার রেজাল্ট হয়তো খারাপ বেরোলো, তো সঙ্গে সঙ্গে আমি ভুল স্বীকার করি। সেটা আমার আজ থেকে ওই অভ্যাসটা নয়, আমার বাবা সবসময় এই কথাটা বলে, ভুল মানুষ মাত্রই করে, কিন্তু সেটা সত্যিটাকে লুকিয়ে মিথ্যা কথা বলে, কারণ একটা মিথ্যাকে লুকাতে গিয়ে হাজারটা মিথ্যা কথা বলতে হয়। তার থেকে বেটার হলো তুমি সত্যি কথাটা বলো। সত্যি কথা বললে খানিক মানে সেই সাময়িকভাবে তোমার কষ্ট হবে, অনেকে অনেক কথা বলবে, কিন্তু সেখান থেকে তুমি শিক্ষা নিতে পারবে। তো সেটাই আমি চাই যে ভুল মানুষ মাত্রই হতে পারে, কিন্তু সেটাকে স্বীকার করা উচিত। কারণ বাড়িতে আমরা এই কয়েকজন মানুষ, একটা কোনো ভুল সেটা আমি যদি না করি তাহলে অপরজন করবে, বা অপরজন যদি না করে সেটা হয়তো আমি করেছি, কেউ না কেউ তো করে থাকে, তো সেটাকে স্বীকার করা উচিত। তো ছাড়ো, যাই হোক, ওনারা হয়তো স্বীকার করবেন পরে। তো এরপরে আমি যেটা কাজটা করছি সেটা বলি, সেটা হচ্ছে আমি এখন জুতো পরিষ্কার করছি। তোমাদের দাদা ভাই এবং আমার এই কী বলবো, এই জুতোগুলোকে পা ঢাকা জুতো, পামসো জুতো কী বলে আমি জানি না গো। তো আমাদের এইদিকে তো এইগুলো কী বলি, শীতে পরার জন্য। তো এই মানে এই জুতোগুলো আমি বর্ধমান যাওয়ার জন্য বার করে রেখেছিলাম। তো দুবার বর্ধমান গেছি, তো দুবারই ভেবেছি পরে যাব, কিন্তু আমার পায়ে এমন ফ্র্যাকচার হয়ে যাচ্ছিলো মাঝে মাঝে যে আমি জুতোগুলো পরতেই পারছিলাম না। তো সেই জন্য জুতোগুলো বাইরে থেকে থেকে একদম পুরো ধুলোয় ভর্তি হয়ে যাচ্ছিলো। তো সেই জন্য ভাবলাম, আর তোমাদের দাদা ভাইও বলছে জুতোগুলো কি এইভাবেই থাকবে, ওগুলো কি আর মানে গ্রীষ্মকালেও কি তুমি এই জুতো পরবে? তো অনেক, আর তোমাদের দাদাভাই মানে অনেক কথা বলছিল, তখন আমি ওই আজ করব কাল করব করে হয়ে উঠছিল না। আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে রয়েছে সেজন্য ভাবলাম যে ওই দিকের কাজগুলো করছে, তো সেহেতু আমি এই দিকের এক্সট্রা বা বাড়তি যে কাজগুলো থাকে সেগুলো করে নিই। কারণ তোমাদের দাদাভাই চলে গেলে তো এই সমস্ত কোনো কাজ করতেই পারবো না, কারণ অত সময় আমার কাছে নেই, কারণ আমাকে ছুটতে হয়, মানে ঘড়ির কাঁটার সাথে ছুটতে হয়, দৌড়াতে হয়, আর অশ্মির পিছন পিছনে আমাকে ছুটতে হয়। তো সেই জন্য কোনো কাজই করা সম্ভব হয়ে ওঠে না। তো সেই জুতোগুলি এখন পরিষ্কার করতে বসেছি, আর ঘাটেতে পরিষ্কার করতে বসলাম না, কারণ প্রচণ্ড রোদ। আর তোমরা তো জানো আমার মাইগ্রেনের ব্যথা আছে। তো তোমাদের দাদাভাই বললো কি যে এখানটা আমাদের কাঁঠাল গাছটার ছায়া, তো সেই কাঁঠাল গাছটার ছায়াটাতে বসে ঘাটের কাছেই যে আমাদের এই যে ট্যাপটা রয়েছে এখানেতে আর কি যেন আর কি আমি জুতোগুলো ধুয়ে নিই। নিজের জুতোটা ধুচ্ছিলাম, তারপরে ভাবলাম তোমাদের দাদাভাইয়ের জুতোটাও আর কি অপরিষ্কার হয়েছে, তোমাদের দাদাভাইয়ের জুতোটাও ভাবলাম যে একটুখানি পরিষ্কার করে দিই। তো আবার গিয়ে তোমাদের দাদাভাইয়ের জুতোটা নিয়ে এলাম। তোমাদের দাদাভাই নানা করছিল যে না পরিষ্কার করতে হবে না, পরিষ্কার করতে হবে না, কিন্তু যেহেতু আছি আর কি করছি সেহেতু আর কি পরিষ্কার করে দিই। আর সে আমাদের জুতো পরিষ্কার হচ্ছে দেখে তোমাদের অসুবিধানিও বলে কি না ওর জুতোও পরিষ্কার করে দিতে হবে। তো ওর জুতোগুলো সেরকম পরিষ্কার করার কিছু নেই, ওই একটুখানি জল দিয়ে সাবান দিয়ে মানে ওকে সান্ত্বনা দেওয়ার মতো করে পরিষ্কার করে দিলাম। তোমাদের দাদাভাইয়ের জুতো পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে তোমাদের দাদাভাইয়ের জুতোটা জাস্ট ছিঁড়ে গেছে, কতটা বড় ফুটো হয়ে গেছে। ওই জুতো পরি ও ডিউটি করছে, কলকাতা যাচ্ছে, এখান ওখান যাচ্ছে, খুব দেখে খুব খারাপ লাগলো জানো তো, মানে ভীষণ খারাপ লাগলো। আর একদম আমার বাবার কথা মনে পড়লো, আমার বাবাও ঠিক এই রকম, মানে নিজের জামা ছিঁড়ে যাবে, প্যান্ট ছিঁড়ে যাবে, জুতো ছিঁড়ে যাবে, কোনো কিছুই কিনতে চাইবে না, সেই রিপু করে করে মানে যতটা জোড়াতালি দিয়ে চালানো যায় ততটা জোড়াতালি দিয়েই চালাচ্ছে। আর এদিকে দেখো অশ্মির জন্য জুতো, আমার জন্য জুতো, বাড়ির সবার জন্য। আমার যে কত জোড়া জুতো আছে তার নাই ঠিক, অশ্মিরও তাই এখন 3 জোড়া মতো জুতো অশ্মির হয়ে গেছে। এদিকে তোমাদের দাদাভাইয়ের 1 জোড়া জুতো মানে এই রকম টাইপের, এছাড়াও অন্যান্য স্যান্ডেল টাইপের 2-3 জোড়া আছে, কিন্তু সেগুলো পরে তো আর ডিউটি করা যায় না, তো ডিউটির জন্য এই ধরনের জুতোই পরতে হয়। তো সেই জুতো ওর এরকম ছিঁড়ে গেছে, তো ওকে বলার পর বলে কি না ও কোনো অসুবিধা নেই, এখনও অনেক দিন যাবে। ছেলেরা মনে হয় এইরকমই হয়, নিজেকে দুঃখে রাখে, নিজের শখ আহ্লাদ সমস্ত কিছু বিসর্জন দিয়ে পরিবারকে সুখে রাখার চেষ্টা
চেষ্টা করে। এই যে আমার এখন এখানে জুতো পরিষ্কার করা হয়ে গেল সুন্দর করে। এরপর গিয়ে ছাদে গিয়ে ভালো করে শুকোতে দিয়ে চলে এলাম। যা রোদ, আজকে একদম কটকটে করে সব শুকিয়ে যাবে।